আমি আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো। যে বিষয়টা হলো, আপনারা দেখেন দেশ নিয়ে যে আগে যেভাবে দেশ চলছিল, এখন কি কিছুটা চেঞ্জ হয়েছে না সেইভাবেই চলতেছে। দেখেন, আপনি যদি একটু চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু একটু পরিবর্তন হয় নাই। কারণ এই পর্যন্ত মনে করেন যে বিএনপির ভোট দিয়ে বানাইলাম, বিএনপির ভোট দিলাম, আওয়ামী লীগের ভোট দিলাম, সবারই ভোট দিয়েছি এবং সবারই দেখা গেছে কিরা কোন পথে চলাইছে, সবারই বোঝাই গেছে। মানে এখন বর্তমানে যে সরকার আছে তাতে মনে করেন যে ডাক্তার ইউনূস ডাক্তার ইউনূসের রাখছে শুধু তারা সহযোগিতা করার জন্য। কারণ তারা বিশ্বের সবটা দেশেই ম্যাক্সিমাম দেশেই তাকে চিনে, সেই জন্য দেশের অভাবের সময় দুঃসময় তাকে রাখা হয়েছে, তাইলে মনে হয় তারা রাখতো না। আর যারা দেশ চালাবে তারা তো অল্প বয়সী লোক, আপনি দেখেন সব কটারই বয়স অল্প। আর এই যে দেশের পরিবর্তনের কথা বলছি, দেখেন পরিবর্তন হবে কিভাবে, পরিবর্তনটা হবে কিভাবে। মনে করেন যে এই যে আমরা সিঙ্গাপুর আসি বাংলাদেশ থেকে, আমাদের খরচ হয় এখন বর্তমানে এখন 12 থেকে 13 লক্ষ টাকা। এবং 12-13 লক্ষ টাকা খরচ করে আমরা যে সিঙ্গাপুরে আসি, আমাদের বেতন কিন্তু ওমন না। আর যারা 12-13 লাখ টাকা বর্তমানে খরচ করে আসে, তাদের যে নিঃস্বা কোম্পানিতে ফেলায়, তাদের প্রতি মাসে 30-40 হাজার টাকার বেশি পাঠানোর জুলুম হয়ে যায়। তাহলে এই লোকগুলো যখন 8-9 লাখ টাকা সুদি করে এনে দেশে সিঙ্গাপুর আসবে, তখন তারা টাকাগুলো দিবে কীভাবে? তাদের তো এমনি 30 হাজার টাকা প্রতি মাসে সুদি আসবে। এবং 2 বছরের পারমিট হয়, 2 বছরের আগেই কোম্পানির কাজ যদি না থাকে তাহলে পাঠাই দেয়। অনেক কোম্পানিতে বেতন আটকে রাখে। মানে অনেক সমস্যা আছে এই এই যে বর্তমানে যে সমস্যা। আর যদি এটা চিন্তা করেন যে আমার পার্শ্ববর্তী আমাদের দেশ ইন্ডিয়া, ইন্ডিয়ার কথা চিন্তা করেন, ওরা ট্রেনিং করে আসে, অথচ ওদের টাকা লাগে 3 থেকে 4 লাখ টাকা। 3 থেকে 4 লক্ষ টাকা লাগে প্রতিবেশী দেশ ইন্ডিয়ার সিঙ্গাপুর আসতে। তাদের বেতন কিন্তু আমাদের সে কম না, আমাদের সে বেশি, এবং আমাদের সমান বেতন। কিন্তু একটা বাঙালি যারা যে কাজ করে, দেখবেন 2 জন ইন্ডিয়া ওই কাজ করতে পারে না, করে না কাজ, তারা তো ফাঁকিবাজ। তারপরেও দেখেন তাদের এই দেশে অগ্রাধিকার বেশি আমাদের চেয়ে। তাদের সাথে সিঙ্গাপুরের কমিউনিকেশনটা ভালো। এবং আমাদের প্রতিবেশী আরেকটা দেশ আছে মিয়ানমার, দেখেন মিয়ানমার থেকে যে সিঙ্গাপুরে আসে, তাদের লাগে না 1 টাকাও, তাদের বিনা টাকায় সিঙ্গাপুরের কোম্পানিতে আনে, বিনা খরচে, মানে 1 টাকাও লাগে না। আর টাকা তো মূলত আমাদের বাংলাদেশ আসাও টাকা লাগে না। যে টাকাগুলো আমরা দেই, এই টাকাগুলো এজেন্টে যে টাকাগুলো দেই, পুরোটাই সম্পূর্ণ টাকাই এজেন্ট রাখায়। একটা কোম্পানিতে 1 টাকাও নেয় না। এই দেশে যে আয় শেষ হয়ে নতুন অবস্থায় কোয়ারেন্টাইনে থাকা লাগে, সেই খরচটা পর্যন্ত কোম্পানি দিয়ে দেয়। এদেশের মানে আমাদের দেশের মতন এত দুর্নীতি নাই এই দেশে, ঠিক আছে? তাহলে পার্শ্ববর্তী দেশ যে মিয়ানমার আছে, তারা যে বিনা খরচে আসে, এবং ইন্ডিয়া থেকে যদি 3 থেকে 4 লাখ টাকায় সিঙ্গাপুর আসে, তাহলে আমাদের কেন 12-13 লাখ টাকা লাগবে? এটা আপনাদের কাছে প্রশ্ন আমার। এটা আপনারা বিবেচনা করেন। এই মানে দেশে যে সরকার চেঞ্জ হওয়ার পরে শুনলাম যে ডক্টর ইউনূস আইসা সিঙ্গাপুরের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করবে, আমাদের নাকি 3 থেকে 4 লাখ টাকায় সিঙ্গাপুর আনবে। কই সেটা কই? এখন তো সেই আগের মতনই, মানে 12-13 লাখ টাকাই লাগে। তাহলে চেঞ্জ হয়েছে একটু? একটু হয় না, পরিবর্তন হয় না একটু। আরেকটা জিনিস যদি আপনি চিন্তা করেন, প্রশাসন, প্রশাসন দেখেন, মানে বর্তমানে আগে যারা নেশা ব্যস্ত, গাঁজা ইয়াবা খন, গাঁজা খন, ফেন্সিডেল, মানে যত যাই ব্যস্ত, তারা কিন্তু সেই একভাবেই বেচতেছে। সরকার চেঞ্জ হওয়ার পরে শুনলাম যে যারা নাকি গাঁজা বেচবে, ইয়াবা বেচবে, তাদের এত দিনের জেল হবে, এই কয় মাসের জেল হবে, এত টাকা জরিমানা। কই? তারা তো ওপেনে বেচতেছে। এখন বর্তমানে পুলিশ যে ধরে, তাদের ধরে সেটা মনে করেন 30,000 50,000 দাবি করে, এবং 30,000 40,000 50,000 যাই দাবি করে, গাঁজা যারা ব্যবসা করে তারা ওই টাকাটা দিয়ে ছাড়া পেয়ে যায়। আর তাদের কোনো রিয়াকশন নেই কিন্তু। আর যারা না দিতে পারে তাদের হয়তো ধরে নিয়ে যায় জেলে, মনে করেন 1 মাস 1.5 মাস রেখে দেয়, 15 দিন রেখে দেয়, আবার ছাড়ে দেয়। এরপরে আবার এসে ব্যবসা শুরু করে। আর যে লোকের কাছ থেকে 50,000 নিয়ে ছাড়িয়ে দেয়, ওই লোক কিন্তু ওই 50,000 উঠানোর জন্য তার থেকে আগের থেকে আরও বেশি গাঁজা বেচে। এবং এলাকায় আপনি দেখবেন যে ম্যাক্সিমাম এলাকায় ম্যাক্সিমাম পোলাপানগুলো 12 থেকে 13 বছর হয়েছে যারা, এই থেকে শুরু করে মানে শতকরা 95% মানে লোকজন এই গাঁজা গাঁজা খাওয়া শিখে গেছে, মানে নেশার দিকে ঝুঁকছে। মানে দেশ একবারে শেষ, মানে দেশ হলো ধ্বংসর পথে, এটা আপনি মানে ভাবলেই চলে। আপনি এটা ভাইবেন না যে কী অবস্থা দেশের। এতটুকু পোলাপান যারা নাকি 6-7-এ পড়ে, তারাও বর্তমানে গাঁজা খায়। এই গাঁজাগুলো তারা পায় কোনে? এদের এই গাঁজা পায় কোনে? এদের মূল হোতা কারা? এই মূল হোতাগুলো কেন ধরে না প্রশাসন? যদি ইচ্ছে করে তাহলে 24 ঘন্টার মধ্যে দেশের সমস্ত দুর্নীতি কর্মকাণ্ড বন্ধ করে দিতে পারে। প্রশাসন ইচ্ছে করলে 24 ঘন্টার মধ্যে দেশের সমস্ত অবৈধ কর্মকাণ্ড বন্ধ করে দিতে পারে। কিন্তু তারা করবে না, তাদের তো পকেট ভরা লাগবে। ওই যে 50,000 খায় একজনের কাছ থেকে, যায় আবার 6 মাস পরে তারা রেপ দিবে, 6 মাস পরে আবার 50,000, মানে আবার 6 মাস পরে আরেক গ্রুপ যাবে, এভাবেই তো চলে। কিন্তু এতে আরও গাঁজা যারা বেছে, ইয়াবা যারা বেছে, তারা আরও মানে লোভ বেশি পায়, যে আমরা তো টাকা দিলে ছাড়িয়ে দেবি, সমস্যা কী? তখন তারা আরও বেশি বেছে। তাহলে এখন চিন্তা করেন যে দেশ আগে কীভাবে চলছিল, এখন কীভাবে চলে। কিন্তু এই সব দিকে বিবেচনা করে আমার মনে হয় যে আমরা একবার জামাতকে ভোট দেওয়া উচিত। আমাদের মনে হয় যে আমাদের একবার জামাতকে বানানো উচিত, যে ক্ষমতায় এসে দেখি তারা কী করে। সব দলই তো দেখা হইলো মোটামুটি, একবার আমাদের জামাত নিয়ে এটা চিন্তা করা উচিত।
হ্যাঁ, জামাতের কিন্তু কিছু লোক আসলো যারা নাকি এমপি ছিল, বিএনপি আমলে ছিল, যাদের জীবনে মানে যাদের 5 বছর ক্ষমতায় থাকাকালীন একটা দুর্নীতির মানে বিন্দু পরিমাণ কোনো জিনিস পায় না তাদের ভিতরে। সেই লোকগুলোরই কিন্তু দেশে নাই, পৃথিবীতে সরাই দেওয়া হয়েছে। আপনি দেলোয়ার হোসেন সাদির কথা বলেন, তার টক শোগুলো শুনেন, এবং সে যখন এমপি ছিল তখন যে টক শোগুলো দিছিল সেই টক শোগুলো আপনি শুনেন। ওই মুজাহিদ আসলো, মুজাহিদের কথাগুলো শুনেন, এবং মুজাহিদ যে এমপি ছিল তার বাড়ি কিন্তু আপনি গেলে এখনও বুঝতে পারবেন। একটা এমপির বাড়ি বর্তমানে যে একটা এমপির বাড়ি আপনি গেলে বুঝতে পারবেন ওই লোকগুলো কী করছে দেশের জন্য, নিজের জন্য করছে না দেশের জন্য করছে। আর এখন বর্তমানে একটা ছাত্রলীগের চেলাবেলার অবস্থা দেখেন আপনি, তাদের বাড়ি যাই দেখেন যে আগে যারা নাকি যে এই লোকগুলো যারা দেলোয়ার হোসেন সাইদি বলেন, মুজাহিদ বলেন, এদের বাড়ির যে অবস্থা তাদের চেয়ে বেশি টাকা একটা ছাত্রলীগের পোলাপনের বর্তমানে আছে। আর এই যে এত বড় বড় দুর্নীতি যারা করে গেল তাদের তো ধরলো না। এই শুনলাম যে এদের ধরবে, ওকে ধরবে, ওকে ধরবে, কই ধরছে দিয়ে একটারও দেখে নাই, ধরে নাই। মানে এগুলোর ধরে যদি হিসেবটা নেওয়া যায় এবং সম্পূর্ণ অবৈধ টাকা যদি এদের কাছ থেকে আনা হয়, তাহলে আমার মনে হয় যে এই দেশের জন্য হাত পাততে হবে না আরেক দেশে যে আমাকে সহযোগিতা করো, আমাকে সহযোগিতা করো। অন্য দেশের কাছে যে আমাদের ভিক্ষা করা লাগবে না। আমাদের দেশে যে কটা সিটার বাটপার আছে যারা নাকি টাকা খাইছে মেরে, যাদের গলা পর্যন্ত ভরা উঠে নেয়, তাদের যদি ধৈর্য এই টাকাগুলো বাই করা যায়, অবৈধ টাকাগুলো, কালো টাকাগুলো বাই করা যায়, তাহলে আমার মনে হয় না কোনো দেশে যায় আমাদের হাত পাততে হবে যে আমাকে সহযোগিতা করো। ঠিক আছে, আপনারা একবার ভাবেন।